সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। সরি, আমি আপনাকে ভুল বুঝে এতক্ষণ অনেক মেরেছি আর খারাপ কথা বলেছি, আমাকে মাফ করে দিন। বাব্বা, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে শেষ পর্যন্ত তুমি শান্ত হলে? আচ্ছা, এবার চুপ করে বসো, আর আমি যা প্রশ্ন করব সেগুলোর উত্তর দিবে। হ্যাঁ বলুন, আমাকে কি বলবেন? আমি যা জানি সবটা বলবো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শেফা। বাহ, তোমার তো অনেক মিষ্টি একটা নাম। আচ্ছা, তুমি গতকাল অত রাতে রাস্তায় কি করতেছিলে, আর তোমার বাড়ি কোথায়? আসলে আমি গতকালই সৌদি আরব থেকে ফিরলাম, পড়াশোনার জন্য সৌদি আরব চলে গিয়েছিলাম। 2 বছর বাদে দেশে ফিরলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দাঁড়িয়েছিলাম, আর তখন কই থেকে কিছু লোক এসে আমাকে তুলে নিয়ে যায়। আমার বাড়ির লোকেরা মনে হয় আমার জন্য খুবই চিন্তা করছে। ও, এতক্ষণে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। তাহলে তোমার বাড়ি কোথায় আমাকে বলো, আমি তোমার বাড়ির লোকদের খবর দিচ্ছি। অতঃপর মেয়েটা মাহফুজের কথা মতো বাড়ির ঠিকানা বলল, আর এটা দেখে মাহফুজ বলল, আচ্ছা, তোমার বাবা আর মায়ের নাম কি? আমার বাবা ফয়সাল চৌধুরী আর আম্মু হলো শেফালি বেগম। আরে তুমি কি বলছো? শেফার শেফার কথা শুনে চোখ চড়ক গেছে। শেফা ফয়সাল আঙ্কেলের মেয়ে? বাবারে, সে খুবই ডেঞ্জারাস মানুষ। আমি এত বড় হয়েছি, তবুও আঙ্কেলকে ভয় করি। কিন্তু অপরদিকে সে অনেক নরম মনের মানুষ। শেফাকে পাওয়া যাচ্ছে না, এটা ভেবে মনে হয় সে খুবই চিন্তা করছে। আমার কাছে আঙ্কেলের নাম্বার ছিল না, তাই শেফার থেকে নিয়ে তাড়াতাড়ি ফোন করলাম। ফোনটা তখনই রিসিভ হয়ে গেল, আর ওপাশ থেকে ভেসে এলো, আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি মাহফুজ বলছি। মাহফুজ বাবা, তুমি এখন দেশের হাল ধরেছো। আমার মেয়েটা গতকাল থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটা কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? প্লিজ তুমি কিছু একটা করো। এই রে, কাজ হয়ে গেছে, যেটা ভাবছিলাম সেটাই ঘটে গেছে। আরে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, শেফা আমার কাছে একদম নিরাপদে আছে। গতকাল একটা বিপদ থেকে আমি উদ্ধার করে নিজের কাছে রাখছি। ওহ, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝাতে পারবো না। তুমি আমার মেয়েকে রক্ষা করেছো, তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। আঙ্কেল, আমাকে এত প্রশংসা করতে হবে না। শেফাকে তো প্রথমে আমি চিনতে পারছিলাম না, পরে আপনার পরিচয় দিলে সাথে সাথে আপনাকে ফোন করলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে শেফাকে নিয়ে আসব, আপনি নিশ্চিন্তে থাকুন। ও, তুমি আমাকে স্বস্তি দিলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এদিকে মেয়ের চিন্তায় সেফার আম্মু কেঁদেই চলেছে। আচ্ছা বাবা, ওর সাথে কি একটু কথা বলা যাবে? না আঙ্কেল, ওর শরীরটা অনেক দুর্বল, এখন কথা না বললেই বেটার হবে। আমি কালকে নিয়ে আসলে যত খুশি কথা বলবেন। অতঃপর মাহফুজ ফোনটা কেটে দিয়ে সেফার দিকে তাকালো, আর তাকিয়ে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই, আপনি আমার বাবার সাথে কথা বলতে দিলেন না কেন? কথা বললে কি সমস্যা? আরে তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে, তাই রেস্টে রেখে দিয়েছি। কালকে তোমাকে নিয়ে গেলে কথা বলতে পারবেই। এমন তো নয় যে সারা জীবনের জন্য কথা বলা থেকে আটকে রাখবো, তাহলে তো রাগ করার কি আছে? আপনার ওপর অনেক রাগ হচ্ছে, তারপর আবার বলেন যে রাগ করার কি আছে। আরে, আব্বুর সাথে আমার কথা বলতে না পারলে খুব একটুও ভালো লাগে না। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। কালকে ঠিক সকালবেলা তোমাকে বাসায় নিয়ে যাব, সারাদিন তোমার বাবা মায়ের সাথে কথা বলবে, ঠিক আছে? অতঃপর শেফা এবার একটু লজ্জামাখা হাসি দিয়ে মাহফুজকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, হ্যাঁ, এবার ঠিক আছে, সেই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। শেফার কথা এরকম আচরণে কি করব বুঝতে পারলাম না। শেষমেশ লজ্জার মাথাকে শেফাকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। কি করছো শেফা তুমি? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই সরি সরি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে বাবার কাছে কালকে নিয়ে যাবেন বললেন, তাই আমি এই রকম করেছি। প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। আরে না, তোমার কথাই আবার কি মনে করবো, আমি কিছুই মনে করি নাই। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আরে না, সেটা হবে না, আমি আপনার সাথে খেতে বসবো, সবাই মিলে একসাথে খাবো। প্লিজ এইটাতে না করবেন না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসো।
অতঃপর মাহফুজ শেফার রুম থেকে বের হয়ে গেল। তাহসিন হঠাৎ করে তার সামনে পড়লো আর এইটা দেখে মাহফুজ বলে উঠল, কিরে তাসিন, তুমি এইভাবে বিদ্যুতের গতিতে কই যাস? ওহ, আমি একটু মেয়েটাকে দেখতে যাচ্ছি, শরীরটা কেমন আছে তাই ভাবছিলাম। ওকে নিয়ে অত টেনশন করতে হবে না। আমি ফজরের নামাজের পরে ওর কাছে গিয়েছিলাম, দেখলাম বেশ সুস্থ হয়েছে। কালকে ওকে ওর বাসায় নিয়ে যাব। এখন তুই টেবিলে খাবারের ব্যবস্থা কর, মেয়েটা এসে আমাদের সাথে খাবে। আচ্ছা ঠিক আছে, তুই মেয়েটাকে নিয়ে টেবিলে চলে আয়, আমি খাবারের আয়োজন করছি। অতঃপর মাহফুজ শেফাকে নিয়ে খাবার টেবিলে এসে খেয়ে নিল। সারাদিন ওকে নিয়েই সময় কাটালো। সকালবেলায় নিকের গাড়িটা নিয়ে সোজা শেফার বাসার দিকে রওনা দিল। তাহসিন আবার তাদের সাথে আসতে চেয়েছিল, বাট মাহফুজ ওকে ওই দিকেই সবকিছু সামাল দেওয়ার জন্য, তাই ওকে জোর করে রেখে এসেছি। পুরো রাস্তা শেফা গল্প করতে করতে এসেছে। মাহফুজের মাথাটা আরেকটু হলে আইসিইউতে ভর্তি করে আসা লাগতো। দুপুরের দিকে শেফার বাসায় পৌঁছে গেল। কলিং বেল দিতেই শেফার বাবা এসে দরজা খুলে দিল। শেফাকে দেখে প্রথমে মুখের হাসি বিলীন হয়ে গেল। মাহফুজ তো কিছুই বুঝলো না, মেয়েটাকে দেখে খুশি হওয়ার কথা, কিন্তু লোকটি এমন করলো কেন? মাহফুজের সন্দেহ দূর করে তখনই শেফার বাবা শেফাকে জড়িয়ে ধরলো। মাহফুজ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো। এখন দুপুরে খাবারটা খেয়ে তারপর আমার বাসা থেকে যাবে। আরে না আঙ্কেল, আমি বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদেরকে না জানিয়ে চলে এসেছি, আর আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এত রিকোয়েস্ট করার পরেও আঙ্কেল আমাকে না খেয়ে বাসা থেকে বের হতে দিল না। খাওয়ার পর তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। আমাকে দেখে তো আব্বু আম্মু প্রচুর খুশি। আচ্ছা আম্মু, শাকচুন্নিটা কোথায়? আমার বোনটাকে শাকচুন্নি বলি। তুই এখনও তাসফিকে রাগানোর জন্য চেষ্টা করবি? ওর হাতে এই জন্যই মার তো কম খাস না, তবু একই কাজ করিস। যা উপরে যা, তাসফি ওর রুমেই আছে। অতঃপর মাহফুজ এক দৌড়ে তাসফির রুমের দিকে চলে গেল আর দেখলো তার বোন নিজের চুল আঁচড়াচ্ছে। এইটা দেখে মাহফুজ বলে উঠল, মহারানী আবার নিজের চুলের খুব বেশি যত্ন নেন। এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে ওর চুলকে এলোমেলো করে দেওয়ার জন্য। আমি ওর কাছে গিয়েই চুলগুলো এলোমেলো করে দিলাম। ভাইয়া, তুই এটা কি করলি? তুই জানিস না যে আমি আমার চুলকে কতটা ভালোবাসি? তুই যখনই সুযোগ পাস আমার চুলকে এলোমেলো করে দিস। এই রে, সেরেছে। মেয়ে দেখি প্রায় কান্না করে দিয়েছে। ওরে আল্লাহ! এই তাসফি, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোর চুলে হাত দিব না। এখন কান্না করে না প্লিজ। এই দেখ, আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। এগুলো সব তোর জন্য। তোকে অনেক ধন্যবাদ ভাইয়া। যা, তোকে মাফ করে দিলাম। এখন আমি বসে বসে এগুলো খাবো, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। যা বাবা, চকলেটের জন্য এই মেয়ের সব রাগ দূর হয়ে গেল। যাক বাবা, বেঁচে গেছি। এবার আর মারে নাই আমাকে। অতঃপর মাহফুজ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রাতে একসাথে খেতে খেতে সবার কাছে শেফার গল্প করলো। সবাই শুনে প্রথমে একটু ভয় পেলেও পরে অনেক খুশি হলো। খাওয়া শেষ করে রুমে এসে রেস্ট নিচ্ছে। তখনই তাহসিন মাহফুজের কাছে ফোন করলো আর বলে ওঠে, হ্যাঁ তাহসিন, বল কি খবর? কেন, কিছু কি খবর পেয়েছিস? মাহফুজ, সজীব যে রাজ্যের ছেলেদের মেরে রেখে আসছে সেটা কিভাবে যেন রাত জেনে গেছে। সজীব কালকে রাতে চৌরাস্তার মোড়ে একটা কাজে যাবে, খবরটা পেলাম। সেখানে নাকি সজীবকে রাজ আর ওর ছেলেরা এসে শেষ করে দিবে। তুই কি বলছিস তাহসিন? মাথা ঠিক আছে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথা ঠিক আছে। আর সেদিন যে মেয়েকে চামড়া উদ্ধার করেছিলাম সে আসলে তোর আঙ্কেলের মেয়ে নয়। রাজ মেয়েটাকে নকল করে সাজে এনেছে তোকে বিপদে ফেলার জন্য আর সজীবকে শেষ করে দেওয়ার জন্য।
মাহফুজের তাহসিনের কথা শুনে মাথা ঘুরে উঠল। তার মানে তার আঙ্কেল আর আন্টি বিপদে আছে এখন। মাহফুজ অনেক ভাবতে লাগলো। আমি কিভাবে এত বড় ভুল করতে পারলাম? আমি তো মেয়েটাকে আঙ্কেলের সামনে নিতেই আঙ্কেল হাসি বন্ধ করে দিল। তার মানে এটা আঙ্কেলের মেয়ে না, কিন্তু কোনো একটা কারণে আঙ্কেল হাসি দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। তাহসিন, আমাকে এখনই যেতে হবে ওখানে। দুইজনের জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে। অতঃপর মাহফুজ ফোনটা কেটে দিয়ে সেই অবস্থাতেই বাসা থেকে বের হয়ে গেল। তার বাবা মা কিছু জানতে চাইলেও উত্তর না দিয়ে চলে আসলো। সেফাদের বাসায় গিয়ে দেখে দরজা খোলা রয়েছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে তার আঙ্কেল আর আন্টিকে উদ্ধার করলো। তাদেরকে চেয়ারের সাথে বেঁধে রেখে গেছে। দুজনই মাহফুজের দিকে তাকিয়ে কেঁদে দিল আর বলে ওঠে, মাহফুজ বাবু, আমার মেয়েটাকে ওরা আটকে রেখেছে, আর এই মেয়েটা আমার মেয়ে নয়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও তুমি। আঙ্কেল, আপনারা আগে শান্ত হয়ে বসুন। এই যে নিন, পানিটা পান করুন। শুনুন আঙ্কেল, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি একটা বিষয়ে ক্লিয়ার হতে পারছি না। আমি যখন মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম, তখন প্রথমে মুখের থেকে আপনার হাসি উড়ে গেল, আবার পরক্ষণেই হেসে উঠলেন কেন? মাহফুজ, তোমাকে আর কি বলবো বলো। তুমি যখন মেয়েটাকে আমার সামনে নিয়ে আসলে, তখন আমি একদম অবাক হয়ে গেছিলাম যে তুমি এই কাকে নিয়ে এসেছো। যখন আমি তোমাকে বলতে যাব, তখন মেয়েটা আমার দিকে আমার মেয়ের একটা ছবি বের করে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তুমি ওর পিছনে ছিলে বলে দেখতে পাওনি, তাই অনিচ্ছা সত্ত্বেও ওই নকল মেয়েটাকে আমায় জড়িয়ে ধরতে হয়েছিল। আঙ্কেল, সত্যি আমি ব্যাপারটা আজ করতে পারি নাই। এত বড় একটা ভুল আমার দিয়ে কিভাবে হতে পারে? প্লিজ আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দিন। আমার অগোচরে সব কিছু হয়ে গেল। আর তাহসিনকে অনেক ধন্যবাদ যে সময় মতো আমাকে খবরটা দিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনাকে আমি কথা দিলাম, শেফাকে উদ্ধার করে নিয়ে আসবই। আপনার আদরের মেয়েকে আপনার কোলে ফিরিয়ে দিব। এখন আপনারা আমাদের বাসায় চলুন, কারণ এখানে থাকলে আপনাদের উপর আবারও অ্যাটাক করতে পারে। মাহফুজ শেফার বাবা মাকে নিয়ে তার নিজের বাসায় চলে আসে। বাসায় ঢুকতেই মাহফুজকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে মারে, কিন্তু শেফার বাবা মায়ের অবস্থা দেখে সবাই বুঝে যায় যে মাহফুজ কি জন্য তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সবাই শেফার বাবা মাকে সাধ্য মতো সেবা করে, আর মাহফুজ বলে ওঠে, বাবা, আমি কালকে সকালেই রওনা দিব, কারণ আমার লোকেরা বিপদে আছে। ওদেরকে মারার জন্য এই মেয়েকে ভাড়া করে আনা হয়েছে। আমি না গেলে সব কিছু শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তোকে আর বাধা দিচ্ছি না, কারণ তুই এখন এই পুরো দেশের হাল ধরছিস। তোকে আটকানোর মতো ক্ষমতা এখন আর আমাদের নেই। বাবা, আমাকে আটকানোর মতো ক্ষমতা তোমাদের এখনও অনেক আছে, বাট আমি দেশের জন্য কাজ করছি, তাই আমার ইচ্ছা থাকলেও তোমাদের সম্পর্কের মায়াজালে আটকে থাকা সম্ভব নয়। অতঃপর মাহফুজ সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। ব্যাগ থেকে কোনো কাপড় বের করে নাই, তাই আর কিছু গোছানোর প্রয়োজন হলো না। পরদিন সকালে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। অতঃপর সবাইকে বিদায় দিয়ে শহরের দিকে রওনা দিল। শহরে পৌঁছানোর আগেই তাহসিনকে ফোন করলো আর বলে উঠল, এই তাহসিন, কই তুই? তোর সাথে খুব জরুরি কথা আছে। আরে আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, সবাইকে নিয়ে একটু আলোচনা করছি। মিটিং এখনই শেষ কর, আর মাফিয়ার ছেলেদের এক জায়গায় জড়ো কর। একটা ছেলেও যেন বাদ না পড়ে। আমি এখনই আসছি। ওকে, তুই চলে আয়, কোনো চিন্তা করিস না, আমি সমস্ত ব্যবস্থা করে রাখছি। তুই আসলে মিটিং শুরু করব, ঠিক আছে? মাহফুজ ফোনটা কেটে দিয়ে দ্রুত মাফিয়ার আড্ডায় চলে যায়। নিজের আগুনরূপী ড্রেসটা পরে নিয়ে আড্ডায় প্রবেশ করে। সাথে সাথে সবাই কর্নিশ করে। মাহফুজ সবাইকে বসতে বলে, নিজেও বসে যায়। তাহসিন মাহফুজের কাছে এসে বসে আর বলে ওঠে, মাহফুজ, তোর কথা মতো সব ছেলেদের ডেকে এনেছি, একটাও বাধ্যই নাই। বরং তোকে গতকাল যে খবরগুলো দিয়েছিলাম, সেগুলো তোর ছেলেরাই আমার কাছে পাঠিয়েছিল।
তোমরা সবাই শোনো, তোমাদের সঠিক সময়ে করা কাজগুলোতে আমি খুব খুশি, কিন্তু আমার শরীরে রক্ত ফুটছে, কারণ এই রাজ আমার একটা কাছের মানুষকে ওর নিজের কাছে জিম্মি করে রেখেছে। তার সাথে একটা লেডি মাফিয়াকেও পাঠিয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু রাজ আমার এই আগুনরূপী চেহারা কখনো দেখে নাই। আমাকে মন্ত্রী থেকে সরানোর জন্য এই কাজগুলো করছে। শুনলাম আজকে নাকি সজীবকে ওরা সবাই মিলে অ্যাটাক করবে। তো করুক অ্যাটাক, দেখি ওদের কলিজায় কত বড় সাহস যে আমার ডান হাতকে মারার প্ল্যান করে। তোমরা সবাই নিজেদের কাছে স্নাইপার নিয়ে চৌরাস্তায় প্রত্যেকটা বিল্ডিংয়ে অবস্থান করবে। সজীবের গায়ে যে হাত দেওয়ার চেষ্টা করবে তার মাথার খুলি যেন না থাকে। আজকে রাতে পুরো শহর জানবে যে আগুনরূপী হায়নাটা আবার ফিরে এসেছে। এই দেশে হিংস্র হায়না থাকতে কার বুকের পাটা আছে যে দেশকে ধ্বংস করতে চায়? ভাই আপনি কোনো চিন্তা করিলেন না, এই দেশে যে আক্রমণ করতে আসবে তাদের রক্তের বন্যা বইবে। আমরা আপনাকে ছাড়া কাউকে ভয় করি না। আজকে যদি সজীব ভাইয়ের কিছু হয় তাহলে শহরে লাশের বন্যা বয়ে যাবে, রক্তের নদী তৈরি করে ফেলবো। অতঃপর মাহফুজ আড্ডা শেষ করে বাসভবনের দিকে রওনা দেয়। এদিকে মাফিয়ার ছেলেরা সন্ধ্যার আগে চৌরাস্তায় চারিদিকে স্নাইপার নিয়ে ওত পেতে বসে আছে। আজকে যেন শহরে কোনো দৈত্যের আক্রমণ হবে। পুরো শহরটা যেন আজকে গুলির আওয়াজে কেঁপে উঠবে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে। একটু পরে সজীব চৌরাস্তায় চলে আসে। তখনই প্রায় শতাধিক ছেলেপিলে সজীবকে সামনে থেকে ঘিরে ধরে। মাফিয়ার ছেলেরাও সবাই দিকে পজিশন নিয়ে বসে পড়ে। একটা ছেলে সজীবের দিকে আগাতেই স্নাইপারি গুলি গিয়ে সোজা মাথায় ঢুকে যায়। অতঃপর ছেলেরা সেই জায়গায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাহসিন প্রথমে অবাক হয়ে গেলেও পরে বুঝে ফেলে মাফিয়ার ছেলেরা তাকে চারপাশ থেকে গার্ড দিচ্ছে। সজীব নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। সজীব সামনে চোখ করে দেখে রাজ দাঁড়িয়ে আছে, আর তার সাথে সেই ভাড়া করা মেয়েটা দাঁড়িয়ে আছে। এইটা দেখে তাহসিন রাগান্বিতভাবে বলে ওঠে, এই রাজ, তোর কত বড় সাহস আছে? এইবার আমার শরীরে আঘাত করে দেখ, আমার কাছেও আসতে পারবি না। তার আগে তোর প্রত্যেকটা ছেলেদের লাশ পড়ে যাবে। তুই কি মনে করেছিস আমি একা এসেছি? আমার পিছনে তাকিয়ে দেখ কত ছেলে পেলে আছে। তোদের সব কয়টা কাজকে শেষ করে দিয়ে তারপর যাব। এই তোরা সবাই কি দেখছিস? ওই শয়তানটাকে যমদূতের কাছে পৌঁছে দে। রাজের কথাটা শেষ হতে দেরি হয়, কিন্তু রাজের ছেলেরা তাহসিনের দিকে এগোতে দেরি করে না। মাফিয়ার ছেলেরাও এই সময়ের অপেক্ষা করছিল। রাজের ছেলেরা তাহসিনের দিকে এগোতেই মাফিয়ার ছেলেদের স্নাইপার গুলো গর্জে ওঠে। এক এক করে রাজের ছেলেদের লাশ মাটিতে পড়তে থাকে। পুরো শহর গুলির আওয়াজে কম্পিত হয়ে গেছে। কোথাও কোনো সারা শব্দ নাই। এটা দেখে রাজ খুব ভয় পেয়ে যায়। ওর নিজের ছেলেদের এমন দশা দেখে কয়েক হাত পিছনে চলে যায়। রাজের এই অবস্থা দেখে লেডি মাফিয়া মেয়েটা বলে ওঠে, ওই রাজ, তুমি এমন করছো কেন? আজকে ওই সজীবকে আমি শেষ করে দিয়েই ছাড়বো। তুমি তো কাপুরুষের মতো দূরে সরে যাচ্ছ। আমি এক্ষুনি গিয়ে ওদেরকে শেষ করে আসছি, তুমি শুধু দেখতে থাকো। মাফিয়ার লেডির হাত ধরে ফেলে। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ নাকি? নিজেই নিজেকে মৃত্যুর হাতে ছেড়ে দিতে চাচ্ছ? আরে ছাড়ো তো তোমার আইডিয়া। আমি গেলাম ওই শয়তানটাকে মারতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকো। মেয়েটা রাজের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সজীবের দিকে এগোতে থাকে। মেয়েটা সজীবের কাছে আসতেই ঝড়ের মতো কয়েকটা গাড়ি এসে ওদেরকে ঘিরে ফেলে। তারপর গাড়ি থেকে মাহফুজ বের হয়ে আসে, কিন্তু শরীরে সে ভয়ঙ্কর পোশাকটা রয়েছে। মাহফুজ বের হয়ে মেয়েটার গলায় ধারালো একটা তরবারি ধরে। মেয়েটা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। রাজ মাহফুজের দিকে তাকাতে চোখ বড় বড় করে ফেলে, কারণ মেয়েটার গলায় যে এখন তরবারি ধরে রেখেছে সে আর কেউ নয়, মাফিয়া জগতের সবচেয়ে বড় খাতারনাক ট্রিপল এম। তবে তার আরও একটা নাম আছে, সেটা হলো আগুন। আগুন নামটা কেউ জানে না, যার কথাই পুরো মাফিয়া জগৎ পরিচালিত হয়।
রাজ সরাসরি এসে মাহফুজের পা জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, আগুন ভাই, দয়া করে আমাকে মাফ করে দেন। আপনার কাছে আমাদের প্রাণটা ভিক্ষা চাচ্ছি। আমি জানতাম না যে সজীব আপনার লোক, তাহলে কখনো ওকে মারার চিন্তা মনেই নিয়ে আসতাম না। প্লিজ মাফ করে দেন। এই রাজ, আমার পা ছেড়ে দে। এসব কি শুরু করলি? আমার কিন্তু এসব ভালো লাগে না। না ভাই, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আমি জানি আপনি ক্ষমা না করলে আমার মাথা আর ঘাড়ের উপর থাকবে না। দয়া করে আমাদেরকে মাফ করে দিন। মাহফুজ রাজের কথা শুনে মনটা গলে গেল আর শান্ত কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, তোকে মাফ করে দিলাম, এবার উঠে দাঁড়া। আর তুই বললি যে আমাকে খুব ভালো করেই চিনিস, তো আমাকে কিভাবে চিনিস? বাবা ভাই, কয়েক বছর আগে আপনি মারুফুদের গ্যাংটাকে শেষ করে দিয়েছিলেন। সেই দিন ওইখানে আমিও ছিলাম। আমি আপনার জল করতে থাকা ক্ষুধার্ত হায়নার চোখগুলো দেখেছিলাম ভাই। সেদিনই আমি আপনাকে চিনে ফেলেছিলাম যে আপনি সেই ট্রিপলের নামক খতরনাক হায়না। আমার এই ছেলেদেরকে জমের দরজায় পাঠানোর জন্য আপনি একাই যথেষ্ট। সবই তো বুঝলাম, কিন্তু তুই যে এই মেয়েটাকে এনেছিস সেটা কি জন্য? আর মেয়েটাকে নিয়ে এসেছিস কেন? শেফা মেয়েটাকে কোথায় আটকে রেখেছিস বল? ভাই আপনি শান্ত হন, রেগে যাবেন না। আমি সবই বলছি ভাই। যখন খবর পেলাম যে সজীব আমার ছেলেদেরকে মেরে রেখেছে, তখন গোপনে ওকে মারার জন্য মেয়েটাকে হায়ার করেছিলাম। আর এই মন্ত্রী আমাকে হুমকি দিয়েছিল, তাই ওকে শেষ করার জন্য সব প্ল্যান করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে আপনার ছেলেরা সবকিছু জেনে গেছে। আর ভাই, শেফাকে এই মেয়েটা কোথায় রাখছে সেটা আমার জানা নাই। মাহফুজের রাজের কথা শুনে মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। শরীরে যেন আগুন জ্বলছে আর বলে ওঠে, ওই রাজ, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, না হলে তোকে এখানে শেষ করে দিব। আর সজীব, তুই মেয়েটাকে নিয়ে আমাদের ডেরায় নিয়ে চল, ওর থেকে আমার কিছু জানার আছে। অতঃপর রাজ মাহফুজের রাগান্বিত চোখ দেখে ভয়ে দৌড়ে পালায়। সজীব মেয়েটাকে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। তারপর কিছুক্ষণের মধ্যে সবাই মাফিয়ার ডেরায় গিয়ে উপস্থিত হয়। সজীব মেয়েটাকে একটা রুমে বন্দি করে রাখে, চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখে যাতে করে ছোটাছুটি না করতে পারে। মাহফুজ একটু পরে মেয়েটার কাছে এসে বসে, তারপর সমস্ত বাধা খুলে দেয়। মেয়েটা মাহফুজের ভয়ঙ্কর রূপ দেখে খুব ভয় পেয়ে যায়। তখনই কান্না করে দেয় আর বলে ওঠে কান্না করতে করতে, প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না, আমার অনেক ভুল হয়ে গেছে। এই মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? তোমাকে মারার প্রয়োজন হলে তখনই শেষ করে দিতাম। এই এতক্ষণে তোমার লাশের টুকরো শহরের বিভিন্ন জায়গায় থাকতো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার থেকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর জেনে তোমাকে ছেড়ে দিব। অতএব চুপচাপ মেরে বসে থাকো। মেয়েটা মাহফুজের কথায় চুপ করে বসে থাকে আর একটাও কথা বলে না। এইটা দেখে মাহফুজ বলে ওঠে, এই মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম নীরা। তো তুমি যে রাজের কথা এখানে চলে আসলে, একবার তো সব কিছুর খোঁজ নিয়ে তারপর আসতে পারতে। তুমি থাকো কোথায়? আমি থাকি আমেরিকাতে, সেখানে আন্ডারওয়ার্ল্ডের ডন টমের আন্ডারে কাজ করি। রাজের সাথে টমের বেশ ভালো বন্ধুত্ব আছে। টমের মুখে MMM এর কথা অনেক শুনেছি, কিন্তু জানতাম না যে সে কে, বরং কোথায় থাকে MMM। শুনেছিলাম টমের মতো শতাধিক ডন MMM এর আন্ডারে কাজ করে। আর আজকেই তোমাকে আমি সামনে থেকে দেখছি, কিন্তু এখনো তোমার মুখ দেখতে পারলাম না। আমি যেটা জানতে চাইবো তুমি শুধু সেটার উত্তর দিবে। এর থেকে বেশি কিছু আমি তোমার থেকে আশা করছি না। তো এবার বলো, শেফাকে তুমি কোথায় আটকে রেখেছো? হ্যাঁ, আমি সব বলে দিচ্ছি। শেফালিকে একটা পুরানো কারখানায় আটকে রেখেছি, তবে ও ভালো আছে। আমার গার্ডরা সব সময় ওকে দেখে শুনে রাখছে, ওর কোনো সমস্যা হবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই তোমাকে শেষ করে দেই, কিন্তু তুমি মেয়ে বলে তোমাকে ছেড়ে দিচ্ছি। চলো, এখনই আমাকে শেফার কাছে নিয়ে যাবে। জানি না তোমার চামচারা ওকে কোন অবস্থায় রাখছে।